বলছি আবু সাঈদের হত্যাকাণ্ডের কথা। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন আবু সাঈদ। ১৬ জুলাই দুপুরে পুলিশের উপর্যুপরি ছোড়া ছচরা গুলিতে আবু সাঈদ নিহত হন। পুলিশের গুলি ছোড়া এবং আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ফুটেজ বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করেছে। দেশ ও দেশের বাহিরের মানুষ এই ভিডিও ফুটেজ দেখেছে। কাউকে বলতে শুনিনি আন্দোলনকারীদের গুলি বা ইটপাটকেলে নিহত হয়েছে আবু সাঈদ। অথচ ১৭ জুলাই পুলিশের দায়ের করা মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে অর্থাৎ এফআইআরে এই কথাটি লিখেছেন মামলার বাদী। এই ভিডিও কি মামলার বাদী দেখেননি? তিনি এমন একটি এফআইআর দিলেন কি করে? কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন আবু সাঈদ। দুই দিকে হাত সম্প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। পুলিশ গুলি চালায় তার দিকে, পায়ের দিকে নয়, মাথায়, মুখে, বুকে, পেটে ছুড়েছে সেই গুলি। যখন তার বন্ধুরা আবু সাঈদকে তুলে নিয়ে যাচ্ছিল তখনও গুলি বন্ধ হয়নি। এত প্রকাশ্যে অগণিত মানুষের সামনে পুলিশের করা গুলিতে নিহত হওয়ার ঘটনাকে এড়িয়ে যে এফআইআর দেওয়া হয়েছে তাতে সবাই স্তম্ভিত। পুলিশ যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তারা কি করতে পারে সে আশঙ্কা এখন বদ্ধমূল। সন্তানহারা মা বাবা এবং দেশবাসী কি আবু সাঈদ হত্যার বিচারটুকু পাবেন না? ১৬ জুলাই মঙ্গলবার দিবগত রাত প্রায় ২টার সময় আবু সাঈদের মরদেহ নিয়ে তাদের বাড়ির দিকে পৌঁছালে তার ছোট বোন আমার হাত ধরে করুণ আর্তনাদ করে বলেছিল, স্যার, পুলিশকে বলে দিতেন আমার ভাইকে না মারতো, আমাদের চাকরির কোনো প্রয়োজন ছিল না। আবু সাঈদের মা পাগল প্রায়। সন্তানের মরদেহ যখন গোসল করা হচ্ছিল সেই সময় মরদেহের পাশে বসেছিলেন, চাকরি না লাগিল না হয়, বাঁচে থাকিলে হয়, সাঈদ রে ওরে সাঈদ রে, আবু সাঈদের বাবা মকবুল হোসেন। কখনো কাঁদছেন, কখনো পাথরের মতো ফ্যান ফ্যান করে চেয়ে থাকছেন। তার চোখের দৃষ্টিতে অসহ্য বেদনা, তার দিকে তাকানোই যাচ্ছিল না। আন্দোলনকারীরা তার নামে বদলে দিয়েছেন পার্কের মোড়ের নাম। এখন থেকে ওই মোড়ের নাম আবু সাঈদ চত্বর। যে গেটের সামনে আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছে সেই গেটে লিখে দিয়েছে আবু সাঈদ গেট। মূলত আবু সাঈদরা মারা যায় না যাতে তাদের কাছে শেখে, অনন্তকাল শিখবে। যেদিন আবু সাঈদ মারা যায় ওই দিন দুপুরে রংপুর পুলিশ কমিশনকে অনুরোধ করতে ফোন করেছিলাম আন্দোলনকারীদেরকে যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে। আবু সাঈদের ছিল অবর্ণনীয় কষ্টের জীবন। ৯ ভাই বোনের একজনেরও আর্থিক সচ্ছলতা নেই। কেউ পোশাক কারখানার সামান্য কর্মী, আবার কেউ ভ্যান চালান। তার বাবার সামান্য জমি আছে, আবু সাঈদের থাকার মতো আলাদা ঘরও ছিল না। বাবা মকবুল হোসেন জমি বিক্রি করে ঘরের কাজ করছিলেন। সেই ঘরে আবু সাঈদের আর থাকা হলো না। পুলিশ কমিশনারের সঙ্গে সেদিন কয়েকবার কথা হয়। তিনি বারবার আন্তরিকতা দেখিয়েছেন। ফোন চলাকালে রবীন্দ্র গবেষক ও সংস্কৃতি কর্মী ডক্টর শাশ্বত ভট্টাচার্য আমাদের একজন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের আরও ৩ জন শিক্ষক ওমর ফারুক, নুরুল্লাহ ও শাহিনুর রহমান আমার সঙ্গে ছিলেন। 4 জন মিলেই আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা করি। যেতে যেতে আরেক প্রকৃতবাদী সংস্কৃতি কর্মী কলেজ শিক্ষক কফি সরকার আর্দ্র কণ্ঠে জানান, গুরুতর অসুস্থ শিক্ষার্থী মারা গেছে। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম আবর্তনের একজন শিক্ষার্থী। স্নাতক পরীক্ষা শেষ করেছে। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। সে কোটা সংস্কারের জন্য গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরের অন্যতম সমন্বয়ক ছিল। আমরা হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে দেখি শিক্ষার্থীদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। শিক্ষার্থীরা মরদেহ স্ট্রেচারে করে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা করে। হাসপাতালের 3 তলার সার্জারি ওয়ার্ডে ঢুকে দেখি বিশ্ববিদ্যালয়ের প্রায় 100 শিক্ষার্থী, যাদের অর্ধেক চররাগুলিতে অসুস্থ। হাসপাতালে আবু সাঈদের বড় ভাই রমজান সহ আমরা লাশের জন্য অপেক্ষা করেছিলাম। এমন সময় ফোনে রমজান আলীকে কেউ একজন বলেছিল রাতেই লাশ দাফন করতে হবে। উত্তরে রমজান আলী চিৎকার করে বলেছিল, যখন লাশ দাফন করা লাগবে আমরা তখনই করব। আমার ভাই মরে গিয়েছে, এখন আমরা মাটি দিব কি দিব না সেটা আমরা বুঝবো। এভাবে আন্দোলন দমানোর পরিণতি খারাপ হতে পারে। পোস্টমর্টম করে রাত প্রায় 12টার সময় সাঈদকে নিয়ে রওনা করি। যাওয়ার সময় ম্যাজিস্ট্রেট এবং অনেক পুলিশ ছিল। সরকারের গোটা 10 গাড়ি ছিল। মরদেহ নিয়ে যেতে পীরগঞ্জ বাজার পার হয়ে একটি পেট্রোল পাম্পে প্রায় আধা ঘন্টা দেরি করা হয়। গাড়ির বিশাল বহর নিয়ে বাড়ি থেকে কয়েকশো গজ দূরে জাফরপাড়া বাজারে দাঁড়াই। রংপুর থেকে যাওয়ার সরকারি একজন ব্যক্তিকেও দেখলাম না রাতে সাঈদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দিতে। তাহলে এই বিশাল বহরের কি প্রয়োজন ছিল? বরং এসব আনুষ্ঠানিকতার কারণে সাঈদের মরদেহ বাড়িতে পৌঁছাতে অনেক দেরি হয়েছে। সাঈদের এক বন্ধুর কাছে জানলাম, কখনো কখনো অর্থের অভাবে আবু সাঈদের মেশে মিল বন্ধ থাক, বাড়ি থেকে কোনো টাকাই দিতে পারতেন না বাবা। আবু সাঈদের জীবনে অনেক স্বপ্ন ছিল, এখন সে অনন্ত ঘুমে। মাটি ও মহাকালের অংশ, পীরের
আদালতের আসনে সে অধিষ্ঠিত। পুলিশ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে যাই লিখুক না কেন, সচেতন নাগরিক মাত্রই দেখেছেন কিভাবে নিহত হয়েছে আবু সাঈদ। তদন্তে প্রকৃত সত্য তুলে আনা হবে। এত প্রকাশ্যে ঘটনাকে যদি আড়াল করার চেষ্টা করা হয়, তাহলে দেশ জুড়ে অন্যান্য হতাহতের কি ন্যায় বিচার হবে? আজ এখানেই বিদায় নিচ্ছি। অচিরেই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।